আমি তোমাকে একটু হাতের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো হচ্ছে 11টা এই পর্যন্ত। 11টা যখন ইলেকট্রন 11টা প্রোটনকে যখন আকর্ষণ করে তখন একটু কমে যায়। এখন 12টা যদি তোমার প্রোটন এবং 12টা ইলেকট্রন যদি আকর্ষণ করে তাহলে আরেকটু চাপে যাবে। এখন যদি বলি 13টা একটু কম, 14টা আরেকটু কম, 15 আরেকটু কম, 16 আরেকটু কম, 17 আরেকটু কম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আলোচনা করব ক্লাস নবম দশমের রসায়ন 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ের মধ্যে দেখো আজকে যেটা রাখছে সেটা হচ্ছে পারমাণবিক আকার আর ব্যাসার্ধ আর তোমার হচ্ছে আয়নীকরণ শক্তি। এরপরে আরো গুলা আমরা লিখবো, কিন্তু এখানে জায়গা কম, আমি যদি সবগুলো লিখি তাহলে তোমাদের বুঝাবো কোথায়। এই কারণে দেখো প্রথমে যেটা লিখবো, যেটা বুঝাবো ওটা হচ্ছে পারমাণবিক আকার আর ব্যাসার্ধ। পারমাণবিক আকার আর ব্যাসার্ধ নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, তাই লিখি নাই। এখন পারমাণবিক আকারের যেগুলা বৈশিষ্ট্যগুলো আছে এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা যেটা আছে না, এটা আছে পরীক্ষার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমনি সবগুলো ইম্পর্টেন্ট, আমাদের এটা একটু বেশি ভালো করে মনে রাখবে, কারণ এইটা দ্বারাই বাকি যেগুলো এরপরে যেগুলো করবো দেখবা এটার সাথে এটার সম্পর্ক বেশি আসে। এখন যদি আমি বলি, দেখো পারমাণবিক আকার আর ব্যাসার্ধ কি জিনিস? একই জিনিস। পারমাণবিক আকার মানে যে এরকম শক্তি স্তর গুলা যাচ্ছে না, শক্তি স্তর গুলা, আবার ব্যাসার্ধ দ্বারা কি বোঝায়? যেমন যে বৃত্ত গুলা যে থাকে, ছোট একটা বৃত্ত, এই বৃত্তর যে এখান থেকে এইটুকু যে ব্যাসার্ধ থাকে, ও মানে বিশেষ কথা আকার আর ব্যাসার্ধ গুলা কি বোঝায়? একই বোঝায়। প্রশ্ন মাঝে মধ্যে আকারও দিতে পারে, ব্যাসার্ধও দিতে পারে। তবে আকার বুঝাইলেও পারমাণবিক আকার বুঝাবে, আর যদি কেউ ব্যাসার্ধ বুঝাই তাও পারমাণবিক ওই আকার বা ওই তোমার এইগুলাই বুঝাবে। এখন দেখো আমি যদি এখন ইলেকট্রন বিন্যাস গুলো একটু করে নেই বোঝানোর জন্য। দেখো আমি এখানে মাঝখানে একটু একটু কি রাখছি স্যার? ডট ডট রাখছি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ডট 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 মানে সিলিকন, সালফার, তারপরে মানে এক কথায় সবগুলোই আমি রেখে দিচ্ছি এখান থেকে। মানে ধরো 1 নম্বর, 11 নম্বর, 12, 13, 14, 15, 16, 17 এগুলো সবই এখানে আছে। এখন এইগুলো কি আঁকাইছেন? এগুলো একটা পর্যায় আঁকাইছি, পর্যায় মানে বাম দিক থেকে ডান দিকে গেলে যেগুলো পাওয়া যায় ওইগুলো আঁকাইছি। এখন পারমাণবিক আকারের দুইটা মাত্র নিয়ম আছে। 1 নম্বরে হয় তোমার বাড়বে, মানে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আর উপর থেকে নিচের দিকে আসলে কি হয়, এই দুইটা জিনিস একটু তোমাদের বুঝতে হবে। এখন যদি বলি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, একই পর্যায়ে স্যার বুঝবো কিভাবে? দেখো প্রত্যেকটা শক্তি স্তর কয়টা কয়টা, এনে 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা, ওখানেও 3টা। মানে যেহেতু প্রত্যেকটাই তোমার সর্বশেষ মানে সবগুলোর শক্তি স্তর আছে 3টা করে, তাই আমি 3 নম্বর পর্যায়টাকে উপস্থাপন করছি। একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। হ্রাস পায় মানে কি হয়েছে? ছোট হয়। কিন্তু কেন ছোট হয় এইটাই তো তোমাদের সমস্যা। দেখো এইখানে কয়টা ইলেকট্রন আছে? এইখানে ইলেকট্রন আছে কিন্তু 11টা। সোডিয়াম যেহেতু 11টা ইলেকট্রন, আর ভিতরে যেগুলো থাকে 11টায় প্রোটন থাকে। 11টা ইলেকট্রন, 11টা প্রোটন। ওরা যে পরিমাণ নিজেদের আকর্ষণ, মানে ওরা একজন একজনের যে পরিমাণ আকর্ষণ করে 12টা তার চাইতে কিন্তু বেশি করে। এখন 11টা যদি আকর্ষণ করে, ধরো আমি তোমাকে একটু হাতের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। দেখো, ধরো হচ্ছে 11টা এই পর্যন্ত। 11টা যখন ইলেকট্রন 11টা প্রোটনকে যখন আকর্ষণ করে তখন একটু কমে যায়। এখন 12টা যদি তোমার প্রোটন এবং 12টা ইলেকট্রন যদি আকর্ষণ করে তাহলে আরেকটু চাপে যাবে। এখন যদি বলি 13টা একটু কম, 14টা আরেকটু কম, 15 আরেকটু কম, 16 আরেকটু কম, 17 আরেকটু কম। দেখো আগে কিন্তু ছিল এরকম, কিন্তু চলে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। প্রথমে কিন্তু এরকম ছিল, চাপতে চাপতে কি হয়ে গেছে স্যার? একদম ছোট হয়ে গেছে। তাহলে স্যার এর প্রশ্ন হচ্ছে কিসের জন্য চাপলো? এখন আসছেন স্যার, এই যে এগুলো আমি এমনি কিন্তু বলছি, এই যে প্লাস এবং মাইনাস যতগুলো বেশি হবে তত বেশি চাপা মানে চাপা যায়। এর প্লাস গুলা এখানে আছে কয়টা স্যার? 11টা। এন 11টা, এন আছে ইলেকট্রন আছে 11টা, যে পরিমাণ আকর্ষণ করছে। এখানে আসলে কয়টা স্যার? 17টা। 17টা প্লাস 17টা ইলেকট্রন কিন্তু 11টার তুলনায় অনেক বেশি আকর্ষণ করে। অনেক বেশি আকর্ষণ করলে কি হবে স্যার? আকর্ষণ যত বেশি হবে তাদের আন্তঃআণবিক যে কণাগুলো আছে কণাগুলো তত বেশি কাছাকাছি আসে। আর এমনি তো আন্তঃআণবিক গুলো বলতে ইলেকট্রন আর এই যে প্রোটনকে বোঝায়। ওরা কি করে স্যার? চাপা যায়। কারণ প্রশ্ন যে স্যার দেখুন এইগুলাও বাড়ছে, এনেও বাড়ছে, কিন্তু দেখো এনে কিন্তু শক্তি স্তর গুলা বাড়ে নাই। এনে 3টা শক্তি স্তর ছিল, এখানে 3টা, এখানেও, এখানেও, ওইখানেও। তার মানে ঘর যতটুকু রাখার ততটুকুই আছে, মানে যতগুলো আছে দেখো এর যে তরবার আকৃতি, এখানেও ততটুকু, ওখানেও সবগুলোই তোমার হচ্ছে গড় সংখ্যাগুলো সমান। কিন্তু এখানে আকর্ষণ সংখ্যা বেশি, কিন্তু কেন? সরি, আকর্ষণ এখানে বেশি, তাই কি হয়েছে? ওই তোমার গড়টা যে আছে বা আকার যে আছে আকারটা কি হয়েছে? ছোট হয়েছে। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? দেখো একই পর্যায়ে বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় পারমাণবিক আকার কি পাই? হ্রাস পাই। এখন যদি বলি উপর থেকে নিচের দিকে গেলে কি কাহিনী হবে স্যার? আমরা তো জানি যে বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাই, তাহলে উপর থেকে নিচের দিকে আসলে অবশ্যই বৃদ্ধি পাবে। কিন্তু বৃদ্ধি পাবে কেন? আমরা এইগুলো এখন দেখো। দেখো
এখানে কি দেখা যায়? এখন দেখো হচ্ছে আমরা এখান থেকে কয়টা জিনিস একা নিছি স্যার? তিনটা। ভিডিও বড় না হয় তাই আমরা এখান থেকে এখানে একা নিছি। দেখো এখন বলছিলাম যে স্যার কি জানো, উপর থেকে নিচের দিকে গেলে কি পাই? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে তোমার বৃদ্ধি পায় বা আকার বৃদ্ধি পায়। কিন্তু কেন বৃদ্ধি পায়? দেখো এখানে কয়টা ছিল? তিনটা। তিনটা ছিল হচ্ছে তোমার ইলেকট্রন। ইলেকট্রন মানে এগুলো হচ্ছে নেগেটিভ, আর ভিতরে যেগুলো থাকে হচ্ছে পজিটিভ। এখানে পজিটিভ আছে কয়টা? তিনটা, মানে তিনটা হচ্ছে প্রোটন। তিনটা ইলেকট্রন তিনটা প্রোটনকে যেই পরিমাণ আকর্ষণ করার কথা 11টা, কিন্তু নিশ্চিতভাবে কি করবে স্যার? বেশি করবে। তাহলে তুলনামূলক কি হওয়ার কথা ছিল? উপর থেকে নিচের দিকে গেলে আকর্ষণ যেহেতু বেশি করবে, তাহলে আরো কি হওয়ার কথা? আরো ছোট হওয়ার কথা। কিন্তু ছোট হয় না। কেন ছোট হয় না স্যার? কারণ এখানে দেখো এখানে ছিল কয়টা? তিনটা। আর এখানে আছে কয়টা? স্যার এখানে ছিল দুইটা, কিন্তু গড় একটা দুইটা। আর এখানে এক দুই তিন, তিনটা গড় হয়েছে। তার মানে এখন এইখানে দেখো তিনটা প্রোটন তিনটা ইলেকট্রন আকর্ষণ করার পর যতটুকু চাপে, আর এনে তোমার হচ্ছে 11টা ইলেকট্রন 11টা প্রোটনকে আরো বেশি পরিমাণ চাপে, সত্য কথা। কিন্তু যতটুক চাপে তার চাইতে যার একটা শক্তি স্তর বা আরেকটা ঘর যে আমরা বড় করে দিছি, ওইটার তুলনায় যে চাপছে ওটা আর একটু কম। মানে আকর্ষণ করার পর যে তোমার ছোট হয়েছে এই আকারটা, এই ছোট হওয়ার যে পরিমাণ, তার তুলনায় যে আমরা ঘর আঁকাইছি এটা হচ্ছে কি আর একটু বেশি। তার মানে বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে নেই। দেখো যেমন ধরো প্রথমে অবস্থায় ছিল এরকম, ধরো প্রথম অবস্থায় ধরো প্রথম কাটা ছিল ধরো এতটুক। আচ্ছা, 2 নাম্বার ঘরটা হচ্ছে কতটুক স্যার? এতটুক। মানে তার নিচ কাটটা দেখো, এই যে এটা তিনটা তিনটা যেহেতু দেওয়া আছে, তাহলে ওটা আছে এত বড়। এখন প্রশ্ন হচ্ছে ওজন এতটুক ছিল, 2 নাম্বার গড়টার ওজন এতটুক ছিল, চাইপে গেছে তাহলে এইটুক হয়েছে, মানে আরেকটু ছোট হয়েছে। আর 3 নাম্বার গড় ছিল এত বড়, এখন যদি আমি চাইপাইও দিই তাই এতটুক হয়েছে, তাও তো আগের তুলনায় কি হয়েছে? বড় হয়েছে। তার মানে এটা হচ্ছে তার আকার হচ্ছে বড়। তার মানে এখান থেকে কিসের জন্য স্যার বড় হয়েছে? কারণ আমরা জানি ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে আবার কি বৃদ্ধি পাইছে? শক্তি স্তরও বৃদ্ধি পাইছে। যার কারণে ঘরটাই তুমি ধরো হচ্ছে কি বলবো, এখন ধরো এইখানে ছিল দুইটা, তোমার এই দুইটাই একটু, আর তুমি 3 নাম্বার দেওয়ার কারণে একটু বড় হয়ে গেছে। দুইটা আকর্ষণ করছে, ঠিক আছে বুঝলাম, বেশি আকর্ষণ করছে, তাহলে একটু চাপে গেছে, এত বড় হয়েছে। আগে এই যে একটু ছিল চাপার, চাপে ধরে এতটুকু হয়েছে। 2 নাম্বার শক্তি স্তরের তুলনায় তো বড় হয়েছে। আর ওর ছিল তো 2 নাম্বার শক্তি স্তর, চাপে গেলে কি হয়েছে? 2 নাম্বার চাইতেও ছোট হয়েছে। ওর যেহেতু 2 নাম্বার চাইতে একটু বড়, আর ওর আর 2 নাম্বার চাইতে ছোট হয়েছে, তার মানে ওর তুলনায় ওর আকারটা কি হয়েছে স্যার? বড়। এখন যদি বলি সেম কাহিনী সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের, দেখো এনে আর কিন্তু 4টা, এখানে ওর ধর 3টা, চাপে দেয় একটু কইছে, তাহলে ওর ধর 4টা, চাপে দেয় কি করে? একটু ছোট হয়েছে না? তাও দেখো যে 3 নাম্বারে যে ঘরটা ছিল, দেখো 3 নাম্বার ঘরের তুলনায় কিন্তু বড়। তার মানে এখানে তোমাদের দেখা যায় কিনা আমি জানি না, ধরো হচ্ছে এই পর্যন্ত এসে, ধরো চাপে ধরো এই পর্যন্ত হয়েছে, এই যে নীল কালি দেওয়া আছে না, এই পর্যন্ত হয়েছে। এটাও ধরো চাপা যায় এই পর্যন্ত হয়েছে, তাও দেখো তো 2 নাম্বার ঘরের তুলনায় বড় না? ওর তো ছিল দুইটা ঘর, তাহলে আরো চাপে গেছে, তারপরে এই পর্যন্ত হওয়ার কথা, তোর এই পর্যন্ত হওয়ার কথা। তোর অর্ডার তুলনায় এই 2 নাম্বার ঘরের তুলনায় বড় হয়েছে, তার মানে ওর তুলনায় ওর ব্যাসার্ধ কি বড়। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা তো এটা বুঝছি, কিন্তু স্যারকে বুঝাবো কিভাবে যে চাপে যাওয়ার পর এরকম না? আমি বলে দিতেছি কিভাবে লিখবা। যে ওর 3টা ইলেকট্রন 3টা প্রোটনকে যে পরিমাণ আকর্ষণ করে, 11টা ইলেকট্রন 11টা প্রোটনকে তার চাইতে বেশি আকর্ষণ করে। কিন্তু বেশি আকর্ষণ করলেও এখানে ইলেকট্রন তোমার ইলেকট্রন বাড়ার সাথে সাথে কক্ষপথ বৃদ্ধি পায়। আর কক্ষপথ বৃদ্ধি পাইলে যেই পরিমাণ তোমার আকর্ষণ করে ওরা চাপে যায় বা আকার ছোট হয়, আর পরবর্তী শক্তি স্তরটা নেওয়ার কারণে ওই আগের শক্তি স্তরের তুলনায় কি হয়েছে, মানে চাপা যাওয়া অংশ থেকেও বড় অংশ আমরা পরবর্তী স্তর নেওয়ার কারণে হয়। তার কারণে আমরা বলতে পারি উপরের চাইতে উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? পারমাণবিক আকারটা কি পায়? বৃদ্ধি পায়। এটা স্যারকে একটু বুঝাই দিও, বেজাল শেষ। তার মানে পারমাণবিক আকার আমাদের বোঝানো শেষ। বাকি থাকলো কি স্যার? আয়নীকরণ শক্তি। এটা একটু বুঝাইতে অনেক বেশি সময় লাগছে, দেখো যাই হোক এটা এগুলাই আমরা খুব দ্রুত করার চেষ্টা করব। আয়নীকরণ শক্তি, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন সরিয়ে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন পড়ে তাকে আয়নীকরণ শক্তি বলে। আচ্ছা, তার মানে স্যার কি, গ্যাসীয় অবস্থায় কোন একটা মৌল ছিল, ওই মৌলকে ওইখান থেকে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন এখান থেকে সরাবো, এখান থেকে যদি আমি সরাই সম্পূর্ণ এটা মুছে যাবে, ধর এগুলা নাই, তার মানে ইলেকট্রনটা আমার কি দেওয়া লাগবে স্যার? সরাই দেওয়া লাগবো। এটা যদি না থাকে তাহলে এই শক্তি স্তরটা কি থাকলো না? আর থাকলো না। তার মানে এখান থেকে বোঝো এই শক্তি স্তরটা পুরো সরাই নিলাম, সরাই নিলে তাকে কি করছে? একক ধনাত্মক, যে ত্যাগ করে সে ধনী, তাহলে এই যে এখান থেকে প্লাস আয়ন হবে স্যার, এই যে +1 হবে। এইটা করতে মানে একটা ইলেকট্রন সরাইতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন পড়ে, মানে বাইরে থেকে যে পরিমাণ শক্তি দুইটাকে সরানো হয়, ওইটাই হচ্ছে তার আয়নীকরণ শক্তি। আশা করি বুঝছো। তার মানে এখান থেকে আমার এটা মোছা যাবে না, কারণ তোমাদের এখন বুঝাইতে হবে। এখন সর্বশেষে দেখো ইলেকট্রন ছিল একটা। এখন প্রশ্ন যে স্যার কোনটার আয়নীকরণ শক্তির মান বেশি? তোমাদের একটা আমি আগে ভাগে বলে রেখে দেই যে যার পারমাণবিক ব্যাসার্ধ কম,
আমি বলছিলাম এটা যদি ভালো মতো পারো বাকিগুলা পারবা। যার পারমাণবিক ব্যাসার্ধ যত কম তার আয়নীকরণ শক্তির মান তত বেশি। কেন কম স্যার? কারণ আকর্ষণ বেশি করছে, আর আকর্ষণ বেশি করলে এখান থেকে একটা ইলেকট্রন সরাইতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন পড়ে। তার মানে দেখো আমরা জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার ছোট হয়, তাহলে পারমাণবিক আকার যদি হ্রাস পায় তাহলে আয়নীকরণ শক্তির মান কিভাবে স্যার বৃদ্ধি পাবে? কেন বৃদ্ধি পাবে? কারণ এই দেখো এখান থেকে যদি এখানে যাওয়া যায়, ওর আকার যতটুকু আছে তার চেয়ে ছোট, কারণ ছোট হলে কেন কেন ছোট হচ্ছে স্যার? আকর্ষণ বেশি, আর আকর্ষণ বেশি মানে ওই ইলেকট্রনটা সরাইতে কি হবে? বেশি পরিমাণ শক্তির প্রয়োজন পড়বে। ওর আরো ছোট, ওর আরো ছোট, ওর আরো ছোট, লাস্টেরটা কি করবো? আরো বেশি ছোট। তার মানে সর্বশেষ শক্তি স্তরে কি হয়েছে? ওইখান থেকে ইলেকট্রন সরাইতেই চাইবে না। তো ওইখান থেকে যদি সরাইতে চাই, ও ও বেশি পরিমাণে কি করবে? বল প্রয়োগ করলে তারপরে সে ছাড়বে, তার আগে ছাড়বে না। যেমন ধরি আমি এইটা যদি একটু অনুভব করার চেষ্টা করি যে এই তোর একটা ইলেকট্রন ছাড়িয়ে দিতে হবে, ও দেখতেছে যে অনেক দূরে, তারপরে আপনার আকর্ষণও কম, ওর থেকে নিয়ে যাও, মানে ছাড়িয়ে দেবে কইছে। ওর কাছে নিয়ে গেলে ওর তুলনায় আমার দূর, আমার বেশি আছে সারমুখী, মানে সারবার না করবে অনুরূপভাবে ও তাই করবো, কারণ সর্বশেষে 3টা আছে, ওর ধরো 4টা 5টা 6টা আছে, 7টার কাছে যদি যাওয়া যায় তো ছাড়বই না আমি। তাও মনে করো যে অনেক বেশি পরিমাণে শক্তি দেওয়ার পর এখান থেকে যখন একটা ইলেকট্রন সরবে, ওর শক্তি আরো কি হবে স্যার? বেশি হবে। আশা করি প্রথমেই বুঝছো, তারপরে যখন আমি এখন বললাম তুমি মনে হয় বুঝছো। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম স্যার? বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান কি পাই? বৃদ্ধি পাই। কেন বৃদ্ধি পাই আশা করি কিন্তু বুঝছো। আর যদি না বোঝো, তুমি আমার কথা যেটা আসলে ওই যে আকার যেহেতু ছোট, তার মানে অবশ্যই নিঃসন্দেহে তার কি হবে? আয়নীকরণ শক্তির মান বেশি, সহজে ইলেকট্রন ছাড়তে চাবে না। এটাই তো রুলস। এর পরবর্তীতে আমরা এখান থেকে দেখো এটার কাজ শেষ। উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে কি হবে স্যার? আয়নীকরণ শক্তির মান বাড়ে নাকি কমে? যেহেতু বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়েছে? আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাইছে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে নিঃসন্দেহে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে স্যার। কেন হ্রাস পাবে? দেখো এটা তুমি তো জানোই, এখানে যেহেতু ধরো উপর 3টা ছিল, ওর শক্তি স্তর কি হয়েছে দেখো, ওর আকার তুলনায় ওর আকার কিন্তু কম, মানে দেখো ছোট। 2 নম্বর শক্তি স্তর এতটুকু গেছে এইখান দিয়ে, আর ওর 2 নম্বর শক্তি স্তরের তুলনায় কি হয়েছে? আকার কিন্তু বড়। তার মানে এখান থেকে কি বোঝা যায়? যার আকার যত ছোট তার আয়নীকরণ শক্তির মান তত বেশি। দেখো ওর কিন্তু ছোট, তার মানে ও বেশি। ওর একটু বড়, তার মানে ওর তুলনায় ওর কম, আয়নীকরণ শক্তির মান কম। ওর আরেকটু বড়, তার মানে ওর আরো কম। ওর নিচে যেগুলা থাকে ওগুলা আরো বড়, তার মানে ওর আয়নীকরণ শক্তির মান আরো কম। তার মানে এখান থেকে কি বুঝলাম? উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, মানে একই গ্রুপের উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তার আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। আর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় আয়নীকরণ শক্তির মান কি পাই? বৃদ্ধি পায়। এটা গেল আয়নীকরণ শক্তি। তারপরে আছে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো হচ্ছে আমরা দেখবো ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তির কথা তো ভুলে গেছিলাম। যাই হোক, ইলেকট্রন আসক্তি কোনটা? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে, মানে ভিতরে যে ইলেকট্রন গুলো যেগুলো আছে এর মধ্যে একটা ইলেকট্রন প্রবেশ করানো লাগবে। একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে একক ঋণাত্মক আয়নে, কারণ আমরা তো জানি যে ভিতরে যদি কেউ প্রবেশ করে তাহলে ওটা কি হয় স্যার? ঋণাত্মক আয়ন হয়। তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। এখন আমি আরেকবার বলে দিতেছি, তোমরা যদি লিখে রাখতে চাও লিখে রাখো। আমার এখানে জায়গা কম, লিখলে জায়গা আটে না, তাই আমি লিখি নাই। তোমরা একটু লিখে রাখো, প্রয়োজন পরে ভিডিওটা একটু থামায় একটু লিখে রাখো। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটি ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় তাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এখন দেখো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম, আর এই ধর্মটা হচ্ছে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তার মানে আমরা কিসের জন্য বৃদ্ধি পাই? ওই যে আমি তখন বলছিলাম পারমাণবিক আকারের উপর নির্ভর করে। যদি কোনো মৌলের পারমাণবিক আকার ছোট হয় তাহলে তার তোমার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়ে। তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা মানে ইলেকট্রন আসক্তি। আর যদি কারো পারমাণবিক আকার তোমার কি হয়? বড় হয়, তাহলে তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কমে, হ্রাস পায়। তাহলে আমরা যদি বলি এটার আকার বড়, এটার একটু ছোট, এটার আরেকটু ছোট, এটার আরো ছোট, আরো ছোট, পরের আরো ছোট। তার মানে কি হবে স্যার? এই বাম দিক থেকে ডান দিকে গেলে আমি বলছিলাম আকার যদি ছোট হয় তাহলে ইলেকট্রন শক্তির মান কি পায়? বৃদ্ধি পায়। তার মানে যদি তাও একবার, তাও এমনি বোঝা দেয়। দেখো যদি এটার যে পরিমাণ আকর্ষণ করতেছে 12টা কিন্তু তার থেকে বেশি আকর্ষণ করে। বেশি আকর্ষণ করলে মানে কি? তার আকার ছোট, 1 নম্বরে গেল। 2 নম্বর পয়েন্ট, ওর বেশি আকর্ষণ করার ক্ষমতা আছে। কেন? কারণ ওর চৌম্বকত্ব বেশি, প্লাস বেশি মাইনাস বেশি, একটা বেশি। এখন যদি আমি ইলেকট্রনটা মাঝখানে দেই, দেখবো ওর তুলনায় ও কি করে নিচ্ছে? ইলেকট্রনটা গ্রহণ করে নিচ্ছে, বা ওর কাছে প্রবেশ করার তোমার প্রবণতা কি হয়? বেশি হয় বা বেড়ে যায়।
এবং ওর তুলনায় ওরটা কি হবে, বেশি হবে। তাহলে এখানে যদি আমি একটা রাই, তাহলে ও বেশি করবে। এখানে রাখলে কারে দেখো ওর তুলনায় ও বেশি নিতেছে, ও আরো বেশি নিতেছে। তার মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি পাই, তোমার বৃদ্ধি পায়। তা এখন যদি বলি স্যার এই দিক থেকে ওই দিকে গেলে বৃদ্ধি পাইছে, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে কি পাবে স্যার? নিশ্চিতভাবে কি পাবে, হ্রাস পাবে। আমি এখন যদি বলি উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি পাই, হ্রাস পাই। কেন কেন হ্রাস পাই স্যার? কারণ দেখো ওর আকার হচ্ছে ছোট, ওর তার একটু বড়, ওর ডার একটু বড়। তাহলে ছোট একটু বড় আর একটু বড়, তাহলে বড় হলে এখানে কি পাই, বড় হলে হ্রাস পাই। আর ছোট হলে কি পাই, বৃদ্ধি পাই। তাহলে ওর ইলেকট্রন শক্তি বেশি, ওর আরেকটু কম, ওর আরো কম। আর উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন শক্তির মান কি হয় স্যার, কমে যায়। এটাই তোমার একটু মনে রাখো। আর যদি বলো এখানে ইলেকট্রন গুলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই পারমাণবিক ব্যাসার্ধ কি পায়, বা শক্তি স্তর গুলা বৃদ্ধি পায়। শক্তি স্তর গুলা বৃদ্ধি পাইলে এখান থেকে কি হয়, তোমার পারমাণবিক আকারটা বেড়ে যায়। তুমি এই যে আকারটা যে লিখছিলা বা পড়ছিলা, ওই আকারটা একটু আবার লিখবা, লেখার পরে তুমি আকার যেহেতু বড়, তাহলে ওর ইলেকট্রন শক্তির মান কি কম, তাহলে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, শেষ। আর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার যেহেতু ছোট হয়, হ্রাস পায়, তাহলে তুমি লিখবা ইলেকট্রন শক্তির মান কি পায়, বৃদ্ধি পায়, এর লিখে দিবেন, শেষ। এখন যদি আমি বলি যে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা কি স্যার? দুটি সমযোজী বন্ধন, আমি একটু সংজ্ঞাটা বলি, দেখো তুমি বোঝো নাকি। দুটি সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে অধিক টানার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। বুঝি নাই স্যার? আচ্ছা, কোনো সমস্যা নাই। দেখো এই যে অক্সিজেন আছে, অক্সিজেনে কি জানি করে স্যার, ওই যে সর্বশেষে হাফ থাকে হচ্ছে 6টা। দেখো আমি এখান থেকে 6টা দিয়ে নিলাম, একটু একটু দূরে দূরে দিয়ে নিই, যেহেতু এর দূরে শেয়ার করবে। দেখো এই একটা দেই, আর এইখানে একটা দিলাম। আর এইখান থেকে দেখো আমি নীল কালার দিয়ে এখানে হাইড্রোজেনকে আঁকাই। এই যে হাইড্রোজেন, ও একটা ইলেকট্রন এখানে শেয়ার করছে, এখানে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন এখানে কি করছে, শেয়ার করছে, বা একটু বেশি দূরে চলে গেছে, মাঝারি টাইপের দিয়ে দিই। এখান থেকে এনে যতটুকু দূরত্ব আসছে, ধরো এখানেও ততটুক, এখানে যতটুকু দূরত্ব আসে এখানেও ততটুক। প্রথম অবস্থায় তারা কি করে, ওই যে অক্সিজেন বুলায় বেলায় কি করছে, ইলেকট্রন গুলো শেয়ার করে নিছে। এর পরবর্তীতে কি করে দেখো, ও আর ক্ষমতায় মানে সাপ তার মুকুল যখন কোলেস্ট্রল পাল্টায়, তখন দেখো কি পরিবেশ তৈরি হয়। ও তখন ইলেকট্রন গুলা কি মাঝখানে ছিল প্রথম অবস্থায়, কিন্তু যখনই ইলেকট্রন আদান প্রদান করা শেষ, তখন ও কি করে নেয়, দেখো ওর দিকে কাছে টেনে নিতেছে। যদিও আমার এখানে নীলকালি, দাঁড়াও আমি একটু আরেকটু তোমাদের বুঝাই দিই। এই যে লালটা দেওয়া জানি, ফোটা দেওয়া জানি, কি বুঝাইছিলাম, অক্সিজেনের ইলেকট্রন দেখা যায় কিনা আমি জানি না। ধরো ইলেকট্রন, আর এই যে নীল কালার দেওয়া সেটা ধরো হাইড্রোজেনের গুণন যেটা আছে, হাইড্রোজেনের ইলেকট্রন প্রথমে ছিল কিন্তু মাঝখানে, কিন্তু পরবর্তীতে কোন জায়গায় গেছে, অক্সিজেনের কাছাকাছি গেছে। তাহলে আমি বলতে পারি অক্সিজেনের তুলনায়, সরি হাইড্রোজেনের তুলনায় অক্সিজেনের কি তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। কেন বেশি? কারণ ওই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের কাছে অধিক টানার ক্ষমতাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। আমি তোমার এইটাই বুঝাইতে চাইছিলাম, আশা করি এখন বুঝছো। আমি আরেকবার বলতেছি, তুমি আরেকবার শোনো, আর প্রয়োজন পড়লে ভিডিওটা স্টপ করে আবার পুরোপুরি লিখে নাও। তোমার তোমার সমযোজী বন্ধনে আবদ্ধকৃত, সমযোজী বন্ধনে আবদ্ধ শেয়ারকৃত ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে অধিক টানার ক্ষমতাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা একটা পর্যায়বৃত্ত ধর্মই, ওই যে পর্যায় সারণীর একটা পর্যায়বৃত্ত ধর্ম, যা হচ্ছে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে গেলে নিঃসন্দেহে হ্রাস পায়। এখন যদি বলো কেন বৃদ্ধি পায় আর কেন হ্রাস পায়, আবার ওই পারমাণবিক আকারই তার এর সাথে জড়িত। যদি পারমাণবিক আকার ছোট হয়, তাহলে ইলেকট্রন আসক্তি বা এই যে তোমার তড়িৎ ঋণাত্মকতা, যদি পারমাণবিক আকার ছোট হয় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে। আর যদি বলো পারমাণবিক আকার বড় হয় বা ব্যাসার্ধ বড় হয়, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। তাহলে এখন যদি বলি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ তোমার পারমাণবিক আকার ছোট হয়, কেন ছোট হয়, একই কথা কিন্তু কতবার বলছি যে এখানে ইলেকট্রন তোমার শক্তি স্তর, প্রত্যেকটা শক্তি স্তর একই, এখানে ইলেকট্রন কম, এখানে একটু বেশি। ইলেকট্রন কমের তুলনায় মানে প্রোটন আর ইলেকট্রন, ইলেকট্রন আর প্রোটন কম, 11টা 12টা 13টা 14টা, যত বেশি হবে তত আকর্ষণ বাড়ে, আর আকর্ষণ বাড়লে ওরা কাছাকাছি চলে যায়। কারণ কাছাকাছি চলে গেলে তো অবশ্যই নিঃসন্দেহে তারা কি গেছে, আকারটা ছোট হয়। তাহলে এই জন্য একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে যেমন পারমাণবিক আকার হ্রাস পায়, অনুরূপ ভাবে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ তোমার তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। শেষ। স্যারকে একটু বুঝাই দিও, আর প্রয়োজন পড়লে একটু তোমার গাইডের সহযোগিতা নাও, বা বইয়ের মধ্যে সুন্দর মতো করে দেওয়া আছে। আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি আশা করি তোমরা বুঝছো। এখন যদি বলি স্যার উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, নিঃসন্দেহে বেশি হবে, সরি কম হবে, কারণ তড়িৎ ঋণাত্মকতার মান কমে।
প্রথমে এটা আকার ছোট, তাহলে ওর আকর্ষণ বেশি। তোমার আকার ছোট হলে কারে তড়িৎ নেটকতার মান বেশি। ওর তুলনায় ওর আকার বড়, আকার বড় হলে তো তড়িৎ নেটকতার মান কম, ওর তুলনায় ওর কম, ওর তুলনায় এর আরো কম। তাহলে আরো যদি নিচে যাওয়া যায় তাহলে আরো কম। এই কারণে বলতে পারি উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ নেটকতার মান কি পায়? হ্রাস পায়। আর একই পর্যায়ে বাম দিকে যায়, ডান দিকে গেলে তড়িৎ নেটকতার মান কি পায়? বৃদ্ধি পায়। এই ছিল হচ্ছে আমাদের যাবতীয় তড়িৎ নেটকতা নিয়ে যে প্রশ্নগুলা, বা তোমার যে মৌলের পর্যাবৃত্ত ধর্মগুলা নিয়ে যেগুলো প্রশ্ন আসলে এগুলা শেষ। আর আমি চেষ্টা করবো হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে, ওই পেজ হচ্ছে তোমার এইগুলার হচ্ছে একটা মানে একটা পেজের মধ্যে লিখে তোমাদের একদম শর্টকাটে কিভাবে করানো যায়, বা কোন দিক থেকে কোন দিক গেলে কোনটা কোনটা বৃদ্ধি পায়, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কোনটা কোনটা বাড়ে আর কোনটা কোনটা কমে, এটা সুন্দর মতো লিখে দেবো। আর উপর থেকে নিচের দিকে গেলে কোনটা কোনটা বৃদ্ধি পায় আর কোনটা কোনটা হ্রাস পায়, এগুলাও লিখে দেওয়ার চেষ্টা করব। আজকে না হলে কালকে বা পরশুদিন এরকম চেষ্টা করব, যে আমি চেষ্টা করব যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এটা দিয়ে দেওয়ার। আর আমাদের তোমার ফেসবুক গ্রুপ বলো অথবা পেজ বলো, এটা আছে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে সংরক্ষণ করে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।